এবার আমরা শক্তির প্রধান উৎস সম্পর্কে জানব। মেন সোর্স অফ এনার্জি। যন্ত্রনির্ভর বর্তমান সভ্যতা শক্তি ছাড়া এক মুহূর্তও চলতে পারে না। শক্তির বিনিময়ে কাজ পাওয়া যায়। যে সকল জীবের বেঁচে থাকার জন্য শক্তির নিরবিচ্ছিন্ন যোগান থাকতে হবে। জীবনযাত্রার মান উন্নয়নের সাথে মানুষের শক্তির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বাড়তি শক্তির প্রয়োজনে মানুষকে নিত্য নতুন শক্তির উৎসের সন্ধান করতে হচ্ছে। সৃষ্টিকে টিকিয়ে রাখার জন্য শক্তির যোগান অব্যাহত রাখতে হলে শক্তির উৎস সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আমরা জানি সূর্যই প্রায় সকল শক্তির উৎস। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ প্রশ্নতে অনেক সময় থাকে যে শক্তির প্রধান উৎস কোনটি? তো উত্তর হবে সূর্য। সূর্যই প্রায় সকল শক্তির উৎস। বিজ্ঞানের দৃষ্টিতে সূর্যকেই শক্তির প্রধান উৎস হিসাবে বিবেচনা করা হয়। এছাড়াও পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসের নিউক্লিয় শক্তি ও পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত গলিত উত্তপ্ত পদার্থ থেকে প্রাপ্ত শক্তিও শক্তির উৎস হিসাবে বিবেচিত হচ্ছে। পৃথিবীতে যত শক্তি আছে তার প্রায় সবটাই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে। রাসায়নিক বা জ্বালানি শক্তি। আদিমকালে মানুষ সকল কাজে পুরোপুরি নির্ভর করত তার পেশি শক্তির ওপর। এরপর মানুষ পশুকে বশে আনলো এবং পশু শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে লাগলো। পশু শক্তির সাহায্যে কৃষিকাজ, জিনিসপত্র বহন ইত্যাদি কাজ মানুষ করত। কাঠ এবং গাছের পাতা পুড়িয়ে তাপশক্তি সৃষ্টি, জলস্রোত এবং বায়ুপ্রবাহ থেকে যন্ত্র শক্তি উৎপন্ন করা ছিল সভ্যতার প্রাথমিক স্তর। যন্ত্রশক্তি ব্যবহারের ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি শুরু হলো। শিল্প বিপ্লব ও বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার মানুষের ও পশুদের পেশি শক্তির ওপর নির্ভরতা কমিয়ে দিল। বাষ্প শক্তির সাহায্যে মানুষ বিভিন্ন যন্ত্রপাতি চালাতে থাকলো। এই বাষ্প শক্তি উৎপন্ন করার জন্য জ্বালানি প্রয়োজন। বিভিন্ন প্রকার জ্বালানিকেই তাই আমরা শক্তির উৎস হিসাবে বিবেচনা করি। শক্তির অতি পরিচিত উৎস হল কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। ভূ-অভ্যন্তরে কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, যা সরাসরি বা সামান্য পরিশোধিত করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। এবার আমরা কয়লা সম্পর্কে জানব। কয়লা। শক্তির উৎসগুলোর মধ্যে কয়লার পরিচিতি সবচেয়ে বেশি। কয়লা একটি জৈব পদার্থ। কারণ আমরা জানি যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে জাত পদার্থগুলোকে আমরা জৈব যৌগ বলি। যেহেতু কয়লার সংকেত হচ্ছে কার্বন, আমরা কার্বনকে কয়লা বলতে পারি। তো যেহেতু কার্বন মানে কয়লা, তো কয়লা হচ্ছে একটি জৈব পদার্থ। পৃথিবীতে একসময় অনেক গাছপালা ছিল। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং স্বাভাবিকভাবে গাছের পাতা এবং কাণ্ড মাটির নিচে চাপা পড়ে এবং জমতে থাকে। গাছের পাতা এবং কাণ্ড রাসায়নিক পরিবর্তনের ফলে কয়লায় রূপান্তরিত হয়। কয়লা পুড়িয়ে সরাসরি তাপ পাওয়া যায়। এটি একটি অতি পরিচিত জ্বালানি। তবে জ্বালানি হিসেবে ব্যবহার ছাড়াও কয়লা থেকে বহু প্রয়োজনীয় পদার্থ উৎপাদিত হয়। এদের মধ্যে রয়েছে কোল গ্যাস, আলকাতরা, বেনজিন, অ্যামোনিয়া, টলুইন প্রভৃতি। রান্না করতে ও বাষ্পীয় ইঞ্জিন চালাতে কয়লা ব্যবহৃত হয়। আধুনিককালে কয়লার প্রধান ব্যবহার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কয়লা। কারণ তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে তাপ উৎপন্ন হয়
সেই তাপশক্তি কাজে লাগিয়েই বিদ্যুৎ উৎপন্ন করা হয়। কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান সমস্যা হচ্ছে এটি সালফারের ধোঁয়া নির্গমন করে। এই ধোঁয়া অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। হ্যাঁ, সালফারের ধোঁয়া এগুলো বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। যেমন সালফারের একটি অক্সাইডের নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড আছে এবং সালফার ট্রাইঅক্সাইড আছে। তো সালফার ট্রাইঅক্সাইড এটা যখন বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ বেড়ে যায় তখন বৃষ্টির পানির সাথে এটা মিশে বৃষ্টির পানির সাথে এটা মিশে তখন সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করে। H2SO4 সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করে, যা অ্যাসিড বৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে পতিত হয়। এজন্য এই সমস্ত সালফারের যৌগগুলো বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি হিসেবে মাটিতে পতিত হয়। এই অ্যাসিড যদিও খুব দুর্বল, কিন্তু তা পুকুর, হ্রদ বা খালে বিলে মাছ মেরে ফেলে, বন ধ্বংস করে এবং প্রাচীন পাথরে খোদাই করা কাজ নষ্ট করে ফেলে। খনিজ তেল শক্তির অন্যতম প্রধান উৎস খনিজ তেল বা পেট্রোলিয়াম। বর্তমান সভ্যতায় পেট্রোলিয়ামের ব্যবহার অত্যন্ত ব্যাপক। গ্রামের কুঁড়েঘর থেকে শুরু করে আধুনিকতম পরিবহন ব্যবস্থা সর্বত্রই এর ব্যবহার রয়েছে। পেট্রোলিয়াম থেকে নিষ্কাশিত তেল পেট্রোল, পাকা রাস্তার উপর দেওয়া পিচ, কেরোসিন ও চাষাবাদের জন্য ব্যবহৃত রাসায়নিক সার পাওয়া যায়। পরিবহনের জ্বালানি হিসেবে পেট্রোলের জুড়ি নেই। পেট্রোলিয়াম থেকে আরও পাওয়া যায় নানা রকম কৃত্রিম বস্ত্র। এগুলো হলো টেরিলিন, পলিয়েস্টার, ক্যাশমিলন ইত্যাদি। এছাড়া পেট্রোলিয়াম থেকে তৈরি হয় নানা রকম প্রসাধনী। এত সব ব্যবহার থাকা সত্ত্বেও এর মূল ব্যবহার জ্বালানি হিসাবে। পেট্রোলিয়ামজাত সামগ্রীর প্রধান ব্যবহার হলো তড়িৎ এবং যান্ত্রিক শক্তি উৎপাদন। পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ। এটা তৈরি হয়েছে পেট্রো এবং অলিয়াম মিলে। এটা গুরুত্বপূর্ণ এই অংশটুকু যে পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ। এটা তৈরি হয়েছে পেট্রোলিয়াম একটি ল্যাটিন শব্দ, আর এটি তৈরি হয়েছে পেট্রো ও অলিয়াম মিলে। ল্যাটিন ভাষায় পেট্রো শব্দের অর্থ হচ্ছে পাথর এবং অলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল। সুতরাং পেট্রোলিয়াম হলো পাথরের তেল, অর্থাৎ পাথরের মধ্যে সঞ্চিত তেল। টারশিয়ারি যুগে, অর্থাৎ আজ থেকে প্রায় 5-6 কোটি বছর আগে সমুদ্রের তলদেশে পাললিক শিলার স্তরে স্তরে গাছপালা এবং সামুদ্রিক পানি চাপা পড়ে যায়। বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে এরা রূপান্তরিত হয় খনিজ তেলে। আজকের স্থলভাগের অনেকাংশই প্রাগৈতিহাসিক যুগে সমুদ্রের তলদেশ ছিল। তো আমরা এই হাইলাইটিং করা অংশটুকু ভালোভাবে পড়ব। এখান থেকে এমসিকিউ এ প্রশ্ন থাকতে পারে। প্রাকৃতিক গ্যাস শক্তির একটি পরিচিত উৎস। বিশেষ করে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ব্যাপক। উন্নত দেশগুলোতেও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার খুব বেশি। বিভিন্ন শিল্প কারখানায় এর ব্যবহার রয়েছে। এর ব্যবহার প্রধানত জ্বালানি হিসাবে। বাংলাদেশে রান্নার কাজের ব্যাপক ব্যবহার রয়েছে। এছাড়াও ব্যবহার রয়েছে অনেক সার কারখানায়। গ্যাসের সাহায্যে তাপশক্তি উৎপাদিত হয় এবং তা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হয় বিদ্যুৎ। প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় ভূগর্ভ থেকে।
সুগভীর কূপ খনন করে ভূগর্ভ থেকে এই গ্যাস উত্তোলন করা হয়। পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড তাপ এবং চাপ এ ধরনের গ্যাস সৃষ্টির মূল কারণ। পেট্রোলিয়াম কূপ থেকেও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস। মিথেন গ্যাসের সংকেত CH4 এবং মিথেন হচ্ছে একটি এক কার্বন বিশিষ্ট অ্যালকেন এবং মিথেনের সংকেত হচ্ছে CH4। তো এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো, এটা এমসিকিউ পরীক্ষাতে আসে। এমসিকিউ এর জন্য এটা ভালোভাবে মনে রাখবো যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস। এই সকল শক্তিকে জীবাশ্ম শক্তিও বলা হয়। উপরে শক্তির যে তিনটা উৎস সম্পর্কে আলোচনা করা হলো, মানুষের শক্তির চাহিদা বৃদ্ধির ফলে এগুলো খুব দ্রুত ফুরিয়ে আসছে। পৃথিবীর বর্তমান ভৌত অবস্থা যা, তাতে করে এ সকল উৎস যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস আর নতুন করে সৃষ্টি হওয়ার নয়, এদেরকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়। ফলে শক্তির বিকল্প উৎসের দিকে ঝুঁকছে মানুষ। এ সকল শক্তির বিপরীতে বিকল্প যে সকল উৎস ব্যবহারের দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে, তার মধ্যে সৌরশক্তি, পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপীয় শক্তি, বায়ু শক্তি, বায়োমাস ইত্যাদি উৎসগুলো প্রধান। এ উৎসগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যের ওপর নির্ভরশীল। যতদিন পৃথিবী সূর্যের আলো পেতে থাকবে, ততদিন পর্যন্ত এ সকল উৎস থেকে শক্তির সরবরাহ পাওয়া সম্ভব হবে। তাই এ সকল উৎসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়। তো নবায়নযোগ্য শক্তির উৎস কাকে বলে, এটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো। আর নবায়নযোগ্য শক্তির উৎস কোনগুলো, এখান থেকে এমসিকিউ পরীক্ষাতে এমসিকিউ থাকে যে যে নবায়নযোগ্য শক্তির উৎস কোনগুলো, মানে যে শক্তির উৎসগুলো সহজে ফুরিয়ে যায় না এবং আমরা এগুলোকে বারবার ব্যবহার করতে পারি, এগুলোকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। যেমন সৌরশক্তি, যেমন সূর্যের আলো থেকে আমরা সৌরশক্তি পাই। তারপরে পানি প্রবাহ থেকে যে আমরা প্রাপ্ত শক্তি পাই, যার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপরে জোয়ার ভাটার শক্তি, ভূতাপীয় শক্তি, মাটির নিচে, মাটির অনেক গভীরে প্রচন্ড তাপ উৎপন্ন হয় এবং চাপ উৎপন্ন হয়, সেই শক্তিকে আমরা কাজে লাগাতে পারি। বায়ু শক্তি, বায়োমাস, এই শক্তিগুলো সহজে ফুরিয়ে যায় না এবং এগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারি, তাই এদেরকে নবায়নযোগ্য শক্তি বলা হয়। এরপরে আমরা সৌরশক্তি সম্পর্কে জানব। সৌরশক্তি, সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকেই বলে সৌরশক্তি। আমরা জানি সূর্য সকল শক্তির উৎস। পৃথিবীতে যত শক্তি আছে তার প্রায় সবই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা। কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে। যেমন আধুনিক সভ্যতার ধারক জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস আসলে বহুদিনের সঞ্চিত সৌরশক্তি। প্রাচীনকাল থেকে মানুষ সূর্য কিরণকে সরাসরি ব্যবহার করছে কোনো কিছু শুকানোর কাজে। বর্তমানে সূর্যের শক্তিকে সবসময় ব্যবহারের জন্য মানুষ নানান রকম উপায় অবলম্বন করছে। লেন্স বা দর্পণের সাহায্যে সূর্য রশ্মিকে অভিসারী করে আগুন জ্বালানো যায়। সূর্য কিরণকে, এটা হচ্ছে লেন্স বা দর্পণের সাহায্যে সূর্য রশ্মিকে অভিসারী করে, মানে সূর্যের আলোকে এক জায়গায় কেন্দ্রীভূত করে আগুন জ্বালানো যায়। এটা আসলে অবতল দর্পণ দ্বারা করা হয়। সূর্য কিরণকে ধাতব প্রতিফলকের সাহায্যে প্রতিফলিত করে তৈরি হয় সৌরচুল্লী। এই চুল্লীতে রান্না করা যায়। সৌরশক্তিকে শীতের দেশে ঘরবাড়ি গরম করার কাজে ব্যবহার করা হয়। শস্য, মাছ, সবজি শুকানোর কাজে সৌরশক্তি ব্যবহৃত হয়। মাছ শুকিয়ে শুটকি তৈরি করে তা বহুদিন সংরক্ষণ করা যায়।
সৌরশক্তির আরো উদাহরণ হচ্ছে সোলার ওয়াটার হিটার, সোলার কুকার ইত্যাদি। আধুনিক কৌশল ব্যবহার করে তৈরি হয়েছে সৌরকোষ। সৌরকোষের বৈশিষ্ট্য হলো এর ওপর সূর্যের আলো পড়লে এ থেকে সরাসরি তড়িৎ পাওয়া যায়। সৌরকোষের নানা রকম ব্যবহার রয়েছে। কৃত্রিম উপগ্রহে তড়িৎ শক্তি সরবরাহের জন্য এই কোষ ব্যবহৃত হয়। এজন্য কৃত্রিম উপগ্রহ বহুদিন ধরে তার কক্ষপথে ঘুরতে পারে। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রনিক ঘড়ি সৌরশক্তির সাহায্যে চালানো হচ্ছে। বর্তমানে আমাদের দেশেও সৌরশক্তির সাহায্যে অনেক গ্রামে, বাসাবাড়ি বা অফিসে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে। সৌরশক্তি ব্যবহারের সুবিধা হলো এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষণের সম্ভাবনা কম। এই শক্তি ব্যবহারে বিপদের আশঙ্কা নেই বললেই চলে। সৌরশক্তির সহসা নিঃশেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই শক্তির তাই প্রচলিত শক্তি উৎস জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে ব্যবহারের সম্ভাবনা খুব বেশি। এরপরে আমরা জলবিদ্যুৎ সম্পর্কে জানব। যান্ত্রিক শক্তির রূপান্তর। পানি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস। পানির স্রোত ও জোয়ার ভাটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করা যায়। প্রবাহিত পানির স্রোতে বিভিন্ন ধরনের শক্তি আছে, যেমন গতিশক্তি ও বিভব শক্তি। পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হয় জলবিদ্যুৎ। পৃথিবীর বিভিন্ন দেশের জলবিদ্যুৎ প্রকল্পে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিভব শক্তি ব্যবহার করা হয়। প্রবাহিত পানির স্রোতকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটি সহজ। পানির স্রোতের সাহায্যে একটি টারবাইন ঘোরানো হয়। এই টারবাইন ঘূর্ণন থেকে এখানে যান্ত্রিক শক্তি ও চৌম্বক শক্তির সমন্বয় ঘটানো হয়। প্রবাহিত পানির স্রোত থেকে যান্ত্রিক শক্তি সংগ্রহ করে চৌম্বক শক্তির সমন্বয়ে তড়িৎ উৎপাদন করা হয় বলে এ ধরনের তড়িতের নাম জলবিদ্যুৎ। আমাদের দেশে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানির বিভব শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। নদী বা সমুদ্রের পানির জোয়ার ভাটার শক্তিকে ব্যবহারের প্রচেষ্টা মানুষ বহুদিন থেকেই চালিয়ে যাচ্ছে। জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র চালনার ব্যাপারটি অনেকদিন আগেই উদ্ভাবিত হয়েছে। ফ্রান্সে জোয়ার ভাটার শক্তির সাহায্যে তড়িৎ শক্তি প্রকল্প সফলতার সাথে কাজ করছে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদনের চেষ্টা চলছে। বায়ু শক্তি। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়। বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে আমরা যান্ত্রিক শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। শক্তি রূপান্তরের এরূপ যন্ত্রকে বায়ু কল বলে। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে প্রাচীনকালের মানুষেরা কুয়া থেকে পানি তোলা, জাহাজ চালানো ইত্যাদি কাজ সম্পাদন করত। নৌকায় পাল তুলে আজও বায়ু শক্তিকে কাজে লাগানো হয়। বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে বায়ুকল কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদন করা হচ্ছে। ভূতাপীয় শক্তি। ভূ অভ্যন্তরের তাপকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করা যেতে পারে। ভূ অভ্যন্তরের গভীরে তাপের পরিমাণ এত বেশি যে তা শিলাখণ্ডকে গলিয়ে ফেলতে পারে। এই গলিত শিলাকে ম্যাগমা বলে। এই যে এখানে এটা গুরুত্বপূর্ণ একটি টপিকস যে ম্যাগমা কাকে বলে। ম্যাগমা কাকে বলে আমরা বলবো যে ভূ অভ্যন্তরের গভীরে তাপের পরিমাণ এত বেশি যে তা শিলাখণ্ডকে গলিয়ে ফেলতে পারে। শিলাখণ্ডকে পর্যন্ত গলিয়ে ফেলতে পারে। গলিত এই শিলাকে ম্যাগমা বলা হয়। ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে কখনো কখনো এই ম্যাগমা উপরের দিকে উঠে আসে বা ভূপৃষ্ঠের খানিক নিচে জমা হয়। এই সকল জায়গা হটস্পট নামে পরিচিত। ভূগর্ভস্থ পানি এই হটস্পটের সংস্পর্শে এসে বাষ্পে পরিণত হয়। এই বাষ্প ভূগর্ভে আটকা পড়ে যায়। হটস্পটের ওপর গর্ত করে পাইপ ঢুকিয়ে উচ্চ চাপে এই বাষ্পকে বের করে আনা যায়, যা দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। নিউজিল্যান্ডে এরকম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে। তো আমরা জানলাম যে ভূতাপীয় শক্তি ব্যবহার করেও আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বায়োমাস শক্তি। সৌর শক্তির একটি ক্ষুদ্র ভগ্নাংশ
যা সবুজ গাছপালা দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বায়োমাস রূপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে। বায়োমাস বলতে সেই সব জৈব পদার্থকে বোঝায় যাদেরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। মানুষ সহ অনেক প্রাণী খাদ্য হিসাবে বায়োমাস গ্রহণ করে তাকে শক্তিতে রূপান্তরিত করে জীবনের কর্মকাণ্ড সচল রাখে। বায়োমাসকে শক্তির একটি বহুমুখী উৎস হিসাবে বিবেচনা করা যায়। জৈব পদার্থসমূহ যাদেরকে বায়োমাস শক্তির উৎস হিসাবে ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে গাছগাছালি, জ্বালানি কাঠ, কাঠের বর্জ্য, শস্য, ধানের তুষ ও কুড়া, লতাপাতা, পশু পাখির মল, পৌর বর্জ্য ইত্যাদি। বায়োমাস প্রধানত কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। তো আমরা এখান থেকে মনে রাখবো যে বায়োমাস তৈরিতে যে সকল উপাদান ব্যবহার করা হয় তা হচ্ছে গাছগাছালি, জ্বালানি কাঠ, কাঠের বর্জ্য, শস্য, ধানের তুষ এবং কুড়া, লতাপাতা, পশু পাখির মল, পৌর বর্জ্য ইত্যাদি। বায়োমাস প্রধানত কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস হচ্ছে বায়োমাস। কারণ বায়োমাসের যে সকল উপাদান আছে এগুলো পরিবেশে অফুরন্ত আছে এবং এগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারবো এবং যা সহজে ফুরিয়ে যাবে না। এজন্য নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস হচ্ছে বায়োমাস। বায়োমাস থেকে সহজেই উৎপাদন করা যায় বায়োগ্যাস। তাহলে বায়োমাস থেকে উৎপাদন করা যায় বায়োগ্যাস। এই গ্যাস আমরা প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসাবে রান্নার কাজে এমনকি বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহার করতে পারি। এর উৎপাদন পদ্ধতিও বেশ সহজ। একটি আবদ্ধ পাত্রের মধ্যে গোবর এবং পানির মিশ্রণ, এটা আমরা একটু মনে রাখবো যে একটা আবদ্ধ পাত্রের মধ্যে যে গোবর এবং পানির মিশ্রণ 1:2 অনুপাতে রেখে পচানো হলে বায়োগ্যাস উৎপন্ন হয়। বায়োগ্যাস উৎপন্নের ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন বায়োগ্যাস উৎপন্ন করব তখন অবশ্যই পাত্রটি বা যে আমাদের প্ল্যান্ট থাকবে বা ছোট যে আমাদের কোনো গর্ত হতে পারে বা ইট দিয়ে আমরা যে একটি বড় গর্ত তৈরি করব এবং চারিদিকে ইট দিয়ে ঘিরে দিব, তখন সেটা অবশ্যই যেন আবদ্ধ থাকে যাতে করে গ্যাসটা বাহিরে বেরিয়ে যেতে না পারে। এজন্য একটি আবদ্ধ পাত্রের মধ্যে গোবর এবং পানির মিশ্রণ 1:2 অনুপাতে রেখে 1 ভাগ গোবর হলে 2 ভাগ পানি দিয়ে পচানো হলে আমরা সেখান থেকে বায়োগ্যাস উৎপন্ন করতে পারবো, যা নলের সাহায্যে বেরিয়ে আসে। এই গ্যাস রান্নার কাজে ব্যবহার করা যায়। 4-5 জনের একটি পরিবারের রান্না এবং বাতি জ্বালানোর গ্যাসের জন্য 2-3টি গরুর গোবরই যথেষ্ট। এরপরে আমরা পড়ব নিউক্লিয় শক্তি। যে নিউক্লিয় বিক্রিয়ায় উৎপন্ন শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। যে নিউক্লিয় বিক্রিয়ায় প্রাপ্ত শক্তিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় ফিশন। এতে ইউরেনিয়ামের সাথে নির্দিষ্ট শক্তির নিউট্রনের বিক্রিয়া ঘটানো হয়। নিউক্লিয় চুল্লিতে এই বিক্রিয়া ঘটানো হয়। এরপরে আমরা ভর এবং শক্তির সম্পর্কে জানব। নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত পদার্থ তথা ভর শক্তিতে রূপান্তরিত হয়। এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত পদার্থ তথা ভর, এই ভরটাকে আমরা শক্তিতে কনভার্ট করি। মানে ভর আছে এমন বস্তু থেকেই আমরা শক্তি পেতে পারি। অবশ্য নিউক্লিয় বিক্রিয়ায় মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ শক্তিতে রূপান্তরিত হয়। পদার্থ শক্তিতে রূপান্তরিত হলে যদি এই পরিমাণ শক্তি পাওয়া যায় তাহলে
ই ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এটি একটি বিখ্যাত সূত্র এবং এই বিখ্যাত সূত্রটি আমাদেরকে প্রদান করেছেন বিজ্ঞানী স্যার আইনস্টাইন। তার এই বিখ্যাত সূত্রটি যে কোনো যন্ত্র চালানোতে এবং ভর আছে এমন যে কোনো পদার্থ থেকে শক্তি পেতে এই সূত্রটি কাজে লাগে এবং এই সূত্রের সাহায্যে আমরা ভর সম্পন্ন কোনো বস্তু থেকে পাওয়া শক্তির পরিমাণটাকে হিসাব করতে পারি। তো আমরা এই সূত্রটা খুব ভালোভাবে মনে রাখবো, E ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে বস্তুর ভর, এম হচ্ছে শক্তিতে রূপান্তরিত ভর, মানে যে ভরটা শক্তিতে রূপান্তরিত হবে। আর সিটা হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ এবং আলোর বেগের এই মানটা আমরা মুখস্থ রাখবো, যা 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড এর সমান। তো আলোর বেগ হচ্ছে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড এর সমান। আর এটাকে যদি আমরা মাইলে কনভার্ট করি তাহলে আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরত্ব অতিক্রম করে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যে 1,86,000 মাইল, এত মাইল দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে। এটাও হচ্ছে আলোর বেগ। পৃথিবীতে সবচাইতে দ্রুত গতি সম্পন্ন অর্থাৎ সবচাইতে বেশি বেগ হচ্ছে আলোর বেগ। আলোর বেগ হলো পৃথিবীতে সবচাইতে সর্বোচ্চ কোনো বস্তুর বেগ, এর উপরে আর কোনো বেগ নেই। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। আর আমরা যখন অঙ্ক করব তখন আমরা এই মানটি ব্যবহার করব, যে আলোর বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করি এবং আলোর বেগের মান 3 গুণন 10⁸ ms ইনভার্স 1। এটা আমরা মুখস্থ রাখবো, যখন আমরা অঙ্ক করতে যাব তখন এই মানটি আমাদের কাজে লাগবে। পরীক্ষা করে দেখা গেছে একটি ফিশন বিক্রিয়ায় অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তির নিউটন যদি একটি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করে তাহলে প্রায় এখানে শক্তি উৎপন্ন হয় 200 মেগা ইলেক্ট্রোভোল্ট। 200 মেগা ইলেক্ট্রোভোল্ট 200 মেগা ইলেক্ট্রোভোল্টকে যদি আমরা ইলেক্ট্রোভোল্টে কনভার্ট করি তো আমরা জানি যে 1 মেগা ইলেক্ট্রোভোল্ট সমান সমান 10⁶ ইলেক্ট্রোভোল্ট। তো আমরা 10⁶ দ্বারা গুণ করলে ইলেক্ট্রোভোল্টে কনভার্ট হবে। এরপরে ইলেক্ট্রোভোল্টকে আমরা যদি হচ্ছে জুলে প্রকাশ করি তাহলে এর সঙ্গে 1.6 গুণন 10⁻19 জুল, এটা আমাদেরকে গুণ করতে হবে। 1.6 গুণন 10⁻19 জুল এটা গুণ করতে হবে, কারণ 1 ইলেক্ট্রোভোল্ট সমান সমান 1.6, আমরা জানি 1 ইলেক্ট্রোভোল্ট সমান সমান 1.6 গুণন 10⁻19 জুল। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 3.2 গুণন 10⁻11 জুল শক্তি নির্গত হয়। যেহেতু ফিশন বিক্রিয়া একটা শৃঙ্খল বিক্রিয়া, মুহূর্তের মধ্যে কোটি কোটি বিক্রিয়া সংঘটিত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। এখান থেকে নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় এই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিক্রিয়ায় প্রাপ্ত শক্তিকে নিয়ন্ত্রিত উপায়ে উচ্চ চাপের কার্বন ডাই অক্সাইড গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হিসাবে নিরবিচ্ছিন্নভাবে
পাম্প করে অন্য পাত্রে নেওয়া হয়। এই প্রচুর উত্তপ্ত গ্যাস একটা বিশেষ বাষ্প বয়লারের চারপাশে ঘুরে বয়লারের ভেতরের বাষ্পকে উত্তপ্ত করে, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। নিউক্লিয় বিক্রিয়ায় 1 টন ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া যায় তা 10 লক্ষ টন কয়লা পুড়িয়ে পাওয়া শক্তির সমান। এই কারণে নিউক্লিয় বিক্রিয়ায় আমরা অল্প পরিমাণ ইউরেনিয়াম থেকেই অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যা সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের 10 লক্ষ টন কয়লা লাগবে। যার কারণে আমরা মুহূর্তের ভিতরে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো।